জামাত শিবির কি জিনিস চরমোনাই অক্ষরে অক্ষরে টের পেল। চরমোনাইর বিরুদ্ধে ইতিহাসের গতি প্রকৃতি ঠিক করে ফেলল জামাত। জামাত চরমোনাই জোট টিকুক বা না টিকুক, জামাত চরমোনাই সম্পর্ক এদেশের ইসলামপন্থীদের সম্পর্ক, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য, ইসলামপন্থীদের জোট, বাংলাদেশপন্থীদের জোট। ইতিহাসের গতি প্রকৃতি অনুযায়ী ঠিক করে ফেলেছে জামাত। চরমোনাই কিচ্ছু করার নেই। চরমোনাই জামাতের সাথে গেম খেলতে এসেছে। বলা হচ্ছে জামাত শেষ পর্যন্ত একটি মাস্টার স্ট্রোক খেলছে। তারেক রহমান তাকিয়ে আছে আগামী নির্বাচনে বিএনপিকে জয় করতে হলে তাকে কোন চালটি দিতে হবে শেষ সময় এসে। চলো এই বিষয়গুলো বিস্তারিত আলাপ করবো আজকের লাইভ সেশনে। বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে জোর করে অব্যাহতি বা পদত্যাগ করানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা কোনো দালালের জয় হতে দিব না। আমরা দালালের জয় জুলাই আগস্টেও হতে দেই নাই। জীবনের বিনিময়ে আমরা দালালকে হটাইছি। এখন ক্রিকেট মাঠের ভিতরে যে দালাল থাকবে সেই সুযোগ কিন্তু আমরা দেব না। আপনি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তিনি সত্য কথা বইলা তার পদ হারাতে হচ্ছে। জোটের সাংবাদিক সম্মেলন হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বাংলাদেশ সময় রাত 8টায় জানা যাবে 11 দলীয় জোটের প্রার্থী কে কয়টি পেয়েছেন, কে কোন আসনে প্রার্থী হয়েছেন। বিস্তারিত জানা হবে আজ রাত 8টায়। সে পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা এবং ধৈর্যের সাথে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। অপরদিকে জামাতের আমির বারবার তার নেতাকর্মী সহ সবাইকে ধৈর্য ধরার কথা বলেছিলেন। হোপফুলি উনি সাকসেস হচ্ছেন সর্বশেষ। তারেক রহমান বক্তব্যে বলছে দেশের প্রত্যেকটা মানুষের, হতদরিদ্র মানুষের একটি করে কার্ড করে দিবেন। দেশের অপমর জনতার জন্য বা হতদরিদ্র মানুষের জন্য একটা ভালো কথা। এই ভালো কথার পরিপ্রেক্ষিতে ছোট ছোট বাচ্চা কাচ্চার একটা দল গঠন করছে। তাদের লিডার আবার বলতেছে তারেক রহমান প্রত্যেক ঘরে ঘরে কাট করে দেবে, কিন্তু কাট টাকা দিয়ে কাট করে দিবে, ঘরে থেকে কাট করে দেবে। ওটা আবালের ঘরে আবাল। সরকারি ফান্ড থেকে টাকা কেউ নিজের ঘর থেকে দেয় না। সরকারি ফান্ডের টাকা, ওই সরকারি ফান্ডের টাকাই যেগুলো সরকারের কাছে জমা হয় ওগুলো দিয়ে হতদরিদ্র মানুষের উপকারে আনা হয়। টিসিবির কাট টাকা দিয়ে করা হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো কারো বাবার টাকা দিয়ে করা হয় না। ইন্ডিয়া যখন মুস্তাফিজকে বের করলো, কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন? আপনারা যেই খেলা করেন, আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয়া হয় ওইটার ধারে কাছে আছে? এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল, ফাইনাল নিয়মিত খেলা উচিত। আপনারা কি করেন? একজন যদি আউট হন মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর পর একটা পড়তে থাকেন। আপনাদের বিরুদ্ধে কথা বলবে না? বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না? বিসিবির প্রেসিডেন্ট কথা বলবেন আপনাদেরকে নিয়ে? সমালোচনা করবে না? সমালোচনা তো করবে, সমালোচিত দিতে হবে। হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে তুলকালাম কাণ্ড বাংলাদেশে হচ্ছে, সেই ব্যাপারটা হয়তো অনেকেই খেয়ালই করেন নাই। দেখেন বন্ধুরা, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টিরা চাচ্ছে আমরা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাই। যে হ্যাঁ ভোট চালু হলেই, হ্যাঁ ভোটটা পাস হলেই বাংলাদেশ নতুন মাত্রায় নতুন জীবন শুরু করবে। অনেকেই বলছেন যে হ্যাঁ ভোট দিলাম, হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, তারপর ধরুন অন্য একটা পার্টি এসে যারা। দেখেন, জোট টিকুক বা না টিকুক, আমার এই আলোচনা ফিক্সড। জামাতের সাথে গেমস খেলতে এসেছিল, যে জামাতের কিছু দুর্বলতাকে পুঁজি করে তারা জোট ভেঙে দিতে চেয়েছিল, পারুক বা না পারুক। তারা জোটের কয়েকটি গুরুত্বপূর্ণ কওমি ভিত্তিক মিত্রকে নিয়ে আলাদা জোট গঠন করতে চেয়েছিল। এখানে খেলাফত মজলিসের বা খেলাফতের 3টা ধারা আছে: খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। কিন্তু কাউকে চরমোনাই নিতে পারলো না। বরং চরমোনাই এককভাবে যে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাও না, চরমোনাইয়ের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রেখেছে। এবং খবর দেখেন, ইতিহাস কিভাবে লেখা হবে। সাপোজ এই জোট যদি টিকলে এখানে জামাত ইতিহাসে হিরো হয়ে থাকলো, যে জামাতের উদারতায় বাংলাদেশের ইতিহাসে এক মহা ঐক্য হয়েছিল। চরমোনাই বের হতে যেতে চেয়েছিল, বের হয়ে গিয়েছিল, কিন্তু জামাত টেনে ধরেছে। জামাত বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রেখে এই ঐক্য কায়েম করেছিল। ইতিহাসের বাহনায়ক জামাত ইসলামী, ঐক্যের বাহনায়ক আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান। কিন্তু চরমোনাই যায় শুধু তাদেরকে ধরে রাখে। দেখেন, এখানে যদি জোট জিতলেও জামাত হিরো হয়ে থাকবে, যে জামাতের কল্যাণে উদারতায় চরমোনাইকে ধরে রেখেছে। আবার যদি জোট পরাজিত হয়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে,
তাহলে এখানে চরমনাইকে ইতিহাস দায়ী করবে যে চরমনাই শুরু থেকে আন্তরিক ছিল না, তারা জোর করে গায়ের জোরে এতগুলো সিট রেখেছে। সাপোজ এখন জামাত তাদের জন্য 50টা আসন বরাদ্দ রেখেছে, শেষ পর্যন্ত চরমনাই যদি 50টা সমঝোতা মেনে নেয় এবং আরো তাদের দাবি অনুযায়ী আরো 20টা আসনে যদি তারা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয়, তারপরে যদি পরাজিত হয়, এই পরাজয়ের কারণ হিসেবে ইতিহাস চরমনাইকে কাঠ করায় দাঁড় করাবে। জামাত তাদের সবকিছু ঠিক করেছে, 10 দল ঠিক করেছে, চরমনাই একা এসে বাগড়া বাজিয়েছে। এখন ইতিহাসটা এভাবে লেখা হবে, ইতিহাস চরমনাইকে এভাবে বিচার করবে। আমার দেশের রিপোর্ট, চরমনাইয়ের আশায় এখনো জামাত। দেখেন কি হয়েছে কি হয় নাই এটা আপনারা জানবেন, কিন্তু আমার আলোচনা ফিক্সড। চরমনাইয়ের আশায় এখনো জামাত, তাহলে কি দাঁড়ালো? যে জামাত ইসলামী উদার দল, জোটের জন্য সবচেয়ে সিনসিয়ার, তারা চরমনাই আশায় বসে আছে, কিন্তু চরমনাই আসে না। কার নির্দেশে চরমনাই আসে নাই? কার নির্দেশে চরমনাই পালিয়েছে? এই সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া, এটা ইতিহাস, পার্ট অফ হিস্ট্রি। এই সংবাদ সম্মেলনে যারা ছিল তারা ইতিহাসের অংশ, সংবাদ সম্মেলনে যারা ছিল না তারা ইতিহাসের অংশ হতে পারলো না, বরং না আসাটা হবে আরেকটা ইতিহাস যে কেন আসলো না। চরমনাইকে এই ভুল কুড়ে কুড়ে খাবে, যেমন কেন গেলাম সংবাদ সম্মেলনে যে যদি শেষ পর্যন্ত বেরিয়ে আসতাম, ইতিহাসে তো অন্যভাবে লেখা হতো। কিন্তু তারা জোটের ক্ষেত্রে আন্তরিকতা না, তাহলে এতদিন যে আন্তরিকতা দেখেছি, ওয়াজ ইট নাটক, ড্রামা, তার মধ্যে কি কোনো আন্তরিকতা ছিল? এই প্রশ্ন কিন্তু আসে। এখন চরমনাই জামাতের সাথে গেম খেলতে এসেছিল, যে চরমনাই ভেবেছিল যে জামাতকে একটু চাপ দিলে, সংবাদ সম্মেলনে না গেলে, বৈঠকে না গেলে, নানান নাটকীয়তা করলে, মামুনুল হককে নিয়ে বের হয়ে যাব, আলাদা জোট গঠন করবো, 12 তারিখের আগে অনেক কিছুই দেখবেন, এইসব ভয়টা দেখালে জামাত মনে হয় 70 দিয়ে দিবে। কিন্তু দেখা গেল জামাত এমন সুন্দরভাবে, সুনিপুণভাবে বিষয়টা ডিল করলো যে চরমনাই বাদে কেউ চরমনাইয়ের সাথে অনুপস্থিত থাকলো না, কেউ চরমনাইয়ের সাথে নেই। এইটি হচ্ছে আসল খেলা। এই জায়গায় চরমনাই ধরা খেয়েছে এবং শেষ পর্যন্ত চরমনাই জোটে থাকলে বিষয়টা এটাই প্রমাণিত হবে, জামাত চরমনাইয়ের সাথে মিটিং না করে চরমনাইয়ের জন্য যা বরাদ্দ করেছে তা মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ 11 দলের যে বৈঠক মগবাজারে জামাতের কার্যালয়ে, সেখানেও চরমনাই যায়নি, আবার সংবাদ সম্মেলনও যায়নি। তাহলে কি দাঁড়ালো? জামাত যা দিয়েছে সেটা মেনে নিয়েছে, জামাত 50টা দিয়েছে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। জোটে থাকলে এটা, আর না থাকলে কি সেটা তো বললাম। এখানে যদি থাকতো তাহলে ভালো হতো। আর 143টা অমুক তমুক নানান কিছু বলেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনাদের জিতে আসা আসন কোনটা, জিতে আসতে পারবেন বলেন, বলতে পারেন। তো দর্শক, এই জায়গায় চরমনাইয়ের কিছু কিছু আসন আছে যে 50টা বরাদ্দ রেখেছে, তার বাইরে কিছু আসন আছে যে চরমনাই সিরিয়াস। এখন ওইসব জায়গায় চরমনাই কি করবে? বিদ্রোহ করবে? ওইসব জায়গায় যদি চরমনাই জামাতের সাথে চ্যালেঞ্জে যায় অথবা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয়, তখন জোটের মধ্যে ভেজাল সৃষ্টিকারী দল হিসেবে জোটের এগ্রিমেন্ট মানছে না, বাকি 10 দলের রসনালা করবে এবং জোট পরাজিত হলে তার দায় তাদেরকে নিতে হবে। তো যেটা দেখা গেল, পুরো পরিস্থিতি যেভাবে সাজানো হয়েছে, পুরো পরিস্থিতির ডেভেলপমেন্ট যেভাবে এসেছে, রাজনীতির চাবিকাঠি জামাত শিবিরের হাতে। এবং এখানে শিবির শব্দটা আমি টেনে এনেছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। জামাত চরমনাই জোট, জামাত চরমনাই এখন না জোটের টানা পড়েন, কিন্তু জোটের মধুর সম্পর্ক, হানিমুন পিরিয়ড, কোন ধরনের প্রশ্ন ছাড়া জোট, যতবার ঘুমাও আর মজা করো, চাকরি থেকে ছুটি, হানিমুন পিরিয়ড বুঝেন? হানিমুন পিরিয়ডের অর্থ মানে কোনো প্রশ্ন নাই, তুমি যা ইচ্ছা তা করো, কিসের টাইম মেনটেন, কোনো বাচ্চা টাচ্চা নাই, ফ্যামিলির কোনো রেস্ট্রিকশন নাই, কাজ টাজ করা লাগবে না। এই জোটের যে হানিমুন পিরিয়ড ছিল, তখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই ছাত্র সংসদ নির্বাচনে জামাত মানে শিবির এবং চরমনাই ছাত্র সংগঠন জোটের প্রশ্ন উঠেছিল। যেহেতু শিবির জোটগতভাবে নির্বাচন করেছে, জাতীয় রাজনীতিতে জামাত চরমনাই অলরেডি জোট, তাহলে ছাত্র সংসদে ইসলামী ছাত্র আন্দোলন এবং শিবির জোট করবে, এটাই তো ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড। কিন্তু কেন হয়নি? আমি কিছুটা খোঁজ নিলাম যে জোটের আলোচনা চলছিল, যেহেতু শিবিরের সাথে অনেকেই জোট করেছে, আপ বাংলাদেশ জোট করেছে, ইনকলাব মঞ্চ ওসমান তারা জোট করেছিল, চরমনাই জোট করবে, ইটস ভেরি নর্মাল। কিন্তু যেটা জানলাম যে চরমনাই ছাত্র সংগঠন ভিপিজিএস, এজিএস এরকম বড় একটা কিছু চেয়েছে, কিন্তু শিবির কথা হচ্ছে না, এগুলো কিছু দেওয়া যাবে না। সদস্য পদ, জোটের মিত্রদের সদস্য পদের বাইরে কিছু দেওয়া যাবে না, সম্পাদকীয় পদের বাইরে কিছু দেওয়া যাবে না। যেমন ওসমান হাদির দলকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিয়েছে, আপ বাংলাদেশকে ছোট্ট একটা সম্পাদক দিয়েছে, কাউকে সদস্য দিয়েছে, এভাবে জোট করেছে। কিন্তু বড় জিনিস তোমাকে দিব না, এটা চলবে না। যার ফলে শিবিরের সাথে চরমনাই ছাত্র সংগঠন জোট হয়নি। কিন্তু ফলাফল কি? চরমনাই আন্ডা, কিচ্ছু পাইনি, মান সম্মান টেকে নেই। শিবির কি জিনিস টের পেয়েছেন? এবার এখন জামাতের সাথে যদি এভাবে ন্যায্যতা না মেনে সমঝোতায় না যান, তাহলে জামাত কি জিনিস এটাও টের পাবেন। টের পাচ্ছেন অলরেডি, আপনারা একা, আপনাদের সাথে কেউ নেই। কালকে পর্যন্ত খবর হলো জামাত বা ইসলামিক যে জোটটি, সেই জোটটিতে একটি আসন বন্টন হয়েছে।
পূর্বে আমরা দেখেছি যে জামায়াত ইসলামী প্রায় 200 আসন নিজের ঘরে রেখে বাকিগুলো তারা বন্টন করেছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম থেকে যে আসন বন্টনের খবরগুলো আপনাদের দিয়েছিলাম, সেখানে কিছু পরিবর্তন এসছে। সেই পরিবর্তন দেখা গেছে যে জামাত ইসলামী নিজেদের ঘরে রেখেছে, অর্থাৎ তাদের পক্ষে রেখেছে 179, অর্থাৎ 179 179টি আসন জামাত তার পক্ষে রাখছে। বিপরীতে এনসিপি কে জামাত বা ইসলামী জোট দিচ্ছে 30টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস তাদেরকে দেওয়া হচ্ছে 20টি আসন, খেলাফত মজলিস তাদের দেওয়া হচ্ছে 10টি। একটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস, অন্যটি খেলাফত মজলিস। এই দুটো মিলে 30টি পাচ্ছে, 20 এবং 10। এলডিপি সেটি পাচ্ছে 7টি আসন, এবি পার্টি 3টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসন, নিজামে ইসলাম 2টি আসন। তো এখানে এই আসন বন্টনের পর নবী আর থাকে 45 বা 46টির মতো আসন। এই আসনটা খালি রেখেছে জামায়াত ইসলামী। তাদের পরিকল্পনা হলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনায় যদি আসে, সেক্ষেত্রে এই আসনটা তাদের দেওয়া হবে। এটা ছিল কালকে রাতে জামায়াত ইসলামের প্রেস ব্রিফিং এবং সিদ্ধান্তের আলোকে আসন বন্টন। কিন্তু ভেতর থেকে যে খবরগুলো আমাদের কাছে বারবার আসছে এই মুহূর্তে, বা চরমোনাই শিবিরের সাথে আমাদের আলাপচারিতার মাধ্যমে চরমোনাই শীর্ষ দুজনের সাথে আমার কথা হয়েছে কয়েক দফা রাতে। তো সেখানে আমি এইটুকু বুঝতে পারছি যে হয়তো এখন পর্যন্ত যদি রাতের পর সকালে কোনো সিদ্ধান্ত পরিবর্তন না হয়, সেক্ষেত্রে চরমোনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারে এমন একটি আভাস তারা দিয়েছে। চরমোনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারেন এমন একটি আভাস তারা দিয়েছে। তবে আজকে বোধহয় তারা বিকেলের দিকে একটি প্রেস কনফারেন্স করে তারা এটা জানাবে। এখন বিষয়টা হলো যে যদি চরমোনাই জোট বেরিয়ে যায়, তাহলে কি হতে যাচ্ছে আগামী সময়গুলোতে, বা জামাত জোট কি কোনো রকম বড় চাপে পড়ে যাবে? এটা নিয়েও এখন বিভিন্ন ভাবে বিভিন্ন মহলে কথা হচ্ছে। প্রশ্ন করতে পারি জামাত ইসলামকে। আমি জামাতের একজন শীর্ষ নেতার সাথে কথা বললাম, তারা কি সিদ্ধান্ত নিচ্ছে যদি চরমোনাই বেরিয়ে যায়। জামাত বলছে তারা এই ইসলামী জোটটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার ইচ্ছা পোষণ করছে, এবং তারা বারবারই ইসলামী আন্দোলন এই জোটের সাথে কথা বলছে, জোটের বিভিন্ন দলের সাথে কথা বলছে। কালকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, অনেকটা গোপনীয়তার সাথে বলা যায়, আবার ওটা বলা যায় রুদ্ধতার বৈঠক। সেখানে এনসিপি, এলডিপি, এবি পার্টি, জামাত ইসলাম এরা সবাই, মামুনুল হকের সকল গ্রুপগুলো বসছে। তো সেই গ্রুপে আমরা যতটুকু খবর পেয়েছিলাম যে চরমোনাই ছিল না, তারপরে তারা প্রেস কনফারেন্সটি করেছে। এখন প্রশ্ন হলো যে চরমোনাই জামাতে থাকলে এই জোটটি শক্তিশালী হবে বা জামাত লাভবান হবে, নাকি চরমোনাই বেরিয়ে গেলে বিএনপির লাভ হবে? এটারও যদি আমরা একটু হিসেব মেলাতে চাই, সেক্ষেত্রে যেটা বুঝতে পারি যে জামাতের মতো একটা বড় গ্রুপ চাইছে তারা চরমোনাই এই জোটে না থাকুক। কারণ চরমোনাই প্রথমে জামাতের কাছ থেকে 100 আসন চেয়েছে, এই পরবর্তী তারা 70 থেকে 80টি বা 80 থেকে 70টি আসন চেয়েছে। তারপরে তারা নেমেছিল 60টি আসনে। এখন পর্যন্ত তারা 60 আসনে বহাল রয়েছে। অর্থাৎ এই জোটে তারা থাকবে যদি জামাত তাদের শেষ পর্যন্ত 60টি আসন দেয়। আর জামাত সর্বোচ্চ প্রথমে তাদেরকে 30, 35, এরপর 40। কালকে প্রেস কনফারেন্সে বোঝা গেছে যে তারা 45 থেকে 46টি আসন সর্বোচ্চ দিতে পারে এই দলটিকে। এরপরে মোটামুটি চরমোনাই সিদ্ধান্ত নিয়েছে তারা একক নির্বাচন করতে পারে। আর এই মুহূর্তে চরমোনাই বিএনপি জোটে যাবে কি যাবে না এই প্রশ্নটিও আসছে না, কারণ বিএনপি এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। দুটো বিষয় খেয়াল করেন। চরমোনাই যদি জামাত জোটে থাকে, সেক্ষেত্রে এটা সত্য কথা যে সারা দেশে 2 থেকে 3% ভোট বাড়বে। চরমোনাইয়ের ভোট সবচেয়ে বেশি হয়েছে বরিশালে। বরিশালে তাদের বলা হচ্ছে কয়েকটি জরিপে যে 6% ভোট আছে বা 7% ভোট আছে। কিন্তু বরিশালের বাইরে সারা দেশে যদি আমরা হিসেব কষি, সেখানে 1.5% থেকে সর্বোচ্চ 3% ভোট চরমোনাই রয়েছে। তো বিএনপি বিরুদ্ধে যদি জামাতকে ক্ষমতায় যেতে হয়, বিভিন্ন নিরপেক্ষ সংস্থার যে জরিপ, সেই জরিপ বলছে যে জামাত ইসলামের ভোট রয়েছে, মানে সকল দলগুলোর যে পারসেপশন সে হিসেবে জামাতের ভোট রয়েছে 35 থেকে 37%। এবং এনসিপির যে জরিপটি এসছে সেখানে বলা হচ্ছে এনসিপির ভোট রয়েছে 7 থেকে 8%। তাহলে আপনি জামাতে 35 বা 37-এর সাথে যদি 8 যোগ করেন বা 7 যোগ করেন, তারপর এবি পার্টি, তারপর রয়েছে খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফতে মজলিস মানে মামুনুল হকদের দল, এবং রয়েছে এলডিপি। তো আমরা এলডিপি বা এবি পার্টি এটা সারা দেশে এদের এখনো ভোটের সেই পরিসংখ্যান হিসেবে আনা যাবে না, এটা মাইনাসের ক্যাটাগরিতে আছে, নতুন দল। আর এনসিপির ভোটার থাকার কারণ হলো যে তারা জুলাইয়ের একটি দল এবং তরুণদের দল। তরুণদের মধ্যে এই জরিপটিতে দেখা গেছে তাদের জনপ্রিয়তা 7%-এর কোঠায় রয়েছে। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খেলাফতে মজলিস বা বাংলাদেশ খেলাফতে মজলিস বা মামুনুল হকদের এই জামাত ইসলামের জোটে থাকার কারণে যেটা হবে যে কাউমি ভোটগুলো জামাতের ঘরে আসবে। অর্থাৎ বাংলাদেশে একটা বিশাল সংখ্যক ভোট রয়েছে কাউমিদের। পাশাপাশি এই কাউমিরা যদি জামাতের বাইরে থাকতো, এরা জামাতের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে প্রচারণা মানে উল্টো প্রচার চালাতো। তো এটি এবার হবে না, কারণ এদেরকে প্রায় 30টি আসন দেওয়া হচ্ছে, 20টি এবং 10টি করে। তো কাউমিদের এই ভোটগুলো জামাতের যোগ হবে। এক্ষেত্রে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বড় চাপে পড়বে চরমোনাই। আমি এই বিষয়টা চরমোনাইদের 2-1 যারা শিশুদের সাথে, আমার শীর্ষ নেতাদের সাথে কথা হচ্ছে, তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা বড় চাপে পড়ে যাবেন, কারণ এ পর্যন্ত কখনো চরমোনাই কোনো একটি আসন বিজয় লাভ করতে পারে। আমি আমার আগের লাইভগুলোতে আপনাদের বলেছিলাম যে চরমোনাই
প্রবলেমটা হলো রাজনৈতিক ক্যাটাগরিতে চরমোনাই যে প্রবলেমটা পড়ে সেটা হলো এদের ভোটটি যথেষ্ট হয়েছে মোটামুটি বাংলাদেশে। কিন্তু এদের ভোটার কম। ভোটার কম মানে হলো যারা আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন বা যারা বিএনপি করেন, এরা মোটামুটি দিনের কাজে চরমনের মাহফিলে আসেন বা চরমনের অনুসারী হন। এরা শুধু ধর্মকে কেন্দ্র করে এই সব মানে কি বলবো চরমনের বা ইসলামী আন্দোলনের জোটে আসে। তারা মাহফিলে আসেন বা তারা যে দিনের খেদমত করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করছেন চরমনের ভাইয়েরা। এখানে মানুষ সবের আশায় আসেন বা দিন শিক্ষার জন্য আসেন, কিন্তু ভোটের ক্ষেত্রে এরা আওয়ামী লীগ বা বিএনপিকে বেছে নেয়, চরমনাইকে ভোট দেয় না। এটা মনে করে যে রাজনীতি আর ধর্ম আলাদা, রাজনীতি তারা ভোট নৌকায় দেবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নৌকায় ভোট পায় চরমনের অনুসারীদের ভোট। আপনারা মিলিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি কিনা। এবং অনেক ক্ষেত্রে বিএনপিও ভোট কিছু পায়, কিন্তু চরমনের ভোটগুলো খুব কম, মানে একেবারে যদি বলি যে মাইনাস, তারা জামাতে পড়ে ভোটগুলো। তো হিসেবে কয়েকটি জরিপ সংস্থার সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা বলছে যে চরমনের অনুরাগীরা তারা জামাতে আসতে চায় না বা জামাতে ভোট দিতেও চায় না। তাদের মধ্যে যে থিমটা তৈরি হয়েছে, কারণ তারা দীর্ঘদিন জামাত বিরোধী হিসেবে পরিচিত বা জামাত বা চরমনে তারা একে অপরকে অপছন্দ করতো, আদর্শিক কারণ বলি বা যেটাই বলি না কেন। তো চরমনের যেহেতু চেইন অফ কমান্ড জামাতের মতো স্ট্রং না, যেমন জামাতের কেন্দ্রীয় আমির যদি বলে দেয় বা ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট যদি বলে দেয় এটা টেকনাফ থেকে তেতুলিয়া এটাই হবে, ওটা আর হবে না। কিন্তু চরমনের আমরা দেখছি যে বরিশালের মতো জায়গা যেখানে চরমনে খুব স্ট্রং, সেখানে তারা কখনো একটা আসন দূরের কথা, একটা পৌরসভা বিজয় জিততে পারে না। তাহলে ভোটগুলো কোথায় যায়, এত মানুষ কোথায় যায়? কারণ তারা ভোটের সময় ওই আওয়ামী লীগ বিএনপিকে বেছে নেয়। তো এখন যদি চরমনে জামাতের জোটে আসে, নিঃসন্দেহে ইসলামের খেদমত হবে একটি বাক্স, ইসলামের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। কিন্তু চরমনে জামাতকে এটুকু আশ্বস্ত করতে পারবে যে তাদের সকল ভোট ইসলামের জোটে পড়বে, নাকি এখান থেকে বিএনপি জামাতে ভাগ হয়ে যাবে, একটা ব্যাপার। তাহলে চরমনেকে জামাত যদি 50-60টি আসন দিয়ে দেয়, এই আসনগুলোর অনেক জায়গায় দেখা যাবে যে জামাত বিজয়ের সম্ভাবনা আছে, কিন্তু চরমনের সাথে কোয়ালিশনের জন্য বা জোটের জন্য এগুলো তাদেরকে দিতে হবে। দেওয়ার পরে দেখা যাবে যে এই আসনগুলোতে জামাতের ভোটে চরমনে হবে, কিন্তু চরমনে যে আসনগুলোতে জামাতকে ভোট দেওয়া উচিত, চরমনের লোকগুলো সেখানে ভোট দিল না। কারণ তাদের অনুসারীদের মধ্যে সেই মাইন্ডসেট আগে থেকে তৈরি আছে। আবার তারা নেতার নেতৃত্ব বা নির্দেশ খুব একটা মানবে না সাধারণ পিপল যারা চরমনের। সেক্ষেত্রে জামাত আসল ছাড়লো, কিন্তু তারা তাদের ভোট যোগ করতে পারলো না, এটা জামাতের জন্য লস হবে। এটা কিন্তু বিশ্লেষণগুলো আসলে আমি সেভাবে বলছি, একটু নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবেন। তো জামাতের মধ্যে একটি গ্রুপ বলছে যে চরমনেকে এতগুলো আসন না দিয়ে জামাতকে ভিন্ন চিন্তা করা উচিত। তবে জামাতের কেন্দ্রীয় বা মজলিসের সুরাগুলি বা যাদের নীতি নির্ধারণী যে ফোরামটা আছে, তারা বলছে যে না, আমরা একসাথে আন্দোলন করেছি 5 তারিখের পর, হাসিনা পতনের পর আমরা একটি বাক্সের জন্য সর্বশেষ চেষ্টাটা করে যাব। যেহেতু তারাও দিনের খেদমত করছে, আমরাও দিনের জন্য কাজ করছি, সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা একটি প্ল্যাটফর্ম থেকে এই কাজ নির্বাচনটি করবো এবং আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটি প্ল্যাটফর্মে দেশকে গড়বো। সর্বশেষ সেজন্যই জামাত ইসলামী কালকে রাতে তাদের আসন বন্টনের ক্ষেত্রে কিছু আসন 40-45টির মতো আসন তারা বাদ দিয়ে ঘোষণা করেছে। এখন যদি এক্ষেত্রে শেষ পর্যন্ত আজকে যদি বিকেল 2-3টার মধ্যে বা বিকেলের মধ্যে চরমনায় ঘোষণা দিয়ে বসে জুমার নামাজের পর যে তারা ইসলামী জোটে থাকবে না, সেক্ষেত্রে জামাত 226টি আসনে নির্বাচন করবে। চরমনায় আসনগুলো জামাতের যোগ হবে 75টির মতো আসন বোধহয় জামাত, বা 76টি আসন বোধহয় 76, 75 বা 74 এরকম একটি, ধরেন 74টি আসনের মতো জামাত তার জোটকে দেবে। আর বিএনপি তার জোটকে দিচ্ছে মাত্র 10টি আসন। তো বিএনপির 290 আসনের বিপরীতে জামাত ইসলাম 226টি আসনে ফাইট করবে। পাশাপাশি ভোটের পারসেপশন গুলো যদি আমরা যেটা প্রথমে বললাম যে বিএনপি কত পার্সেন্ট ভোট বা বিএনপির সাথে যারা যোগ করছে তাদের কিন্তু ভোট পার্সেন্ট নাই, মাইনাসের ক্যাটাগরি, কিন্তু জামাত যাদেরকে পেয়েছে তাদের মোটামুটি একটা পারসেপশন আছে। আবার আন্দোলনে কেন্দ্রীয় দখল, মারামারি বা একটা প্রেশার ক্রিয়েট তৈরি করা, এই ক্ষেত্রে বিএনপি তার জোটের যে মুখগুলো আছে তাদের ভূমিকা থাকবে না, বিএনপি এককভাবে ভূমিকা রাখতে হবে। জামাতের সঙ্গে এনসিপি আছে, যথেষ্ট পাওয়ারফুল একটি সংগঠন তাদের, হয়তো নতুন দল, কিন্তু তারা জুলাই আন্দোলনের পোস্টার বয় ছিল, মূল ফ্রেমে তারা ছিল, তারা একটা ভূমিকা রাখতে পারবে। এবং এনসিপির সাথে বলতে পারি আমাদের ইউনিট সরকারের একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে এনসিপি একটা ভালো চাপ তৈরি করবে জামাতের পক্ষে। আবার কওমি গ্রুপটাকে মোটামুটি পেয়ে যাবে 80% বা 90% পেয়ে যাবে জামাত খেলাফতের মজলিস খেলাফতের জন্য বা বামুনুল হকদের জন্য, এই জায়গায় একটা প্রেশার তৈরি করবে জামাত। কিন্তু পক্ষান্তরে বিএনপির জোটে সেই রকম কোনো স্ট্রং, নুরুল হক নূর বলি, কিবরিয়া বলি, হাবিজাবি যারা আছেন, এদের আসলে কোনো বাংলাদেশের রাজনৈতিকভাবে কোনো স্ট্রং ভ্যালু নেই, গুরুত্বও নেই, এদের ভূমিকাও নেই। হয়তো নুরু কথা বলবে, নুরু তো এরশাদের মতো সকালে একটা বলে বিকালে একটা বলে, একে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না এখন। তো সবকিছু মিলে জোট থেকে যদি বেরিয়ে যায় চরমনাই, এটা তাদের ক্ষতি হবে। আমি এটাও বুঝিয়েছিলাম তাদের নেতাদের যে আপনারা বেরিয়ে যায় না। আবার আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপিও চায় চরমনাই জামাত জোটে থাকুক, কারণ এতে জামাতের অসুবিধাটা বেশি হবে। এটা বিএনপি কয়েকজন বলছে যে আমরা চাই যে চরমনাই ওখানে থাকুক, কারণ যে আসনগুলোতে চরমনাই তার প্রার্থী দেবে, ধরেন 50টা আসন জামাত দিল চরমনাইকে কোয়ালিশনের জন্য, তো চরমনাইকে সাধারণভাবে এলিভেটেড লোকগুলো কি বেছে নিবে, এটা বিএনপি, আমার কথা বলছি না, আপনারা হয়তো বলবেন যে মাসুম এটা কি বলে, আমি বিএনপির থিমটা বলছি, যারা বিএনপির নেতারা বলছেন যে জামাত মোটামুটি রাজনৈতিক ক্ষেত্রে একটু কোয়ালিটি আছে বা তারা রাস্তা সেইভাবে একটা ভূমিকা রাখতে পেরেছে। চরমনের ক্ষেত্রে আবার একটু ভিন্ন, তারা একটু বেশি
কি বলবো, ইসলামিক চিন্তাটা বা তারা একটু আধুনিক চিন্তা থেকে একটু বাইরের চিন্তাটা করে, যেটা বাংলাদেশের সব পিপল একসাথে অ্যাকসেপ্ট করবে না। যেমন শিবিরকে আপনি যদি দেখি ঢাকা ভার্সিটিতে বিজয় পেয়েছে, কিভাবে বিজয় পেয়েছে, সবার মন জয় করেছে, যে ভোটটা পড়ে, যে ভোটটা পড়ে না, যে ইসলাম মানে, যে ইসলাম মানে না, সবাই ভোট দিয়েছে। কিন্তু চরমনাইয়ের ক্ষেত্রে এটা হবে না। যারা ইসলাম মানে তারাই ভোট দেবে, যারা মানে না বা যারা পর্দা করে না বা যারা ইসলামের অনুশাসনের একটু বাইরে, তারা চরমনায় কোনো প্রার্থীকে ভোট দেবে না। এটাও মোটামুটি বোঝা যায়। কিন্তু জামাত হলে এই ভোটগুলো জামাত টেনে আনতে পারবে, কারণ এই পরীক্ষাটা মোটামুটি জামাত ইতিমধ্যে 5 তারিখের পর থেকে দিয়েছে এবং মানুষ এটাকে আস্থায় নিয়েছে। সবশেষে যে কথাটি বলবো, যে এই জোটটি যদি ভেঙে যায়, জামাতের লাভ হবে, বিএনপি যাবে করবে, এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে চরমনায়। চরমনায় এককভাবে নির্বাচন করলে একটি আসনও পাবে না, যদি কোনো জোটে না থাকে। মোটামুটি ধরে রাখেন, চরমনাইকে রাজনৈতিকভাবে সংসদে যেতে গেলে রাজনীতির অনেক কৌশলে মানে বিজয় লাভ করতে হবে। যে কৌশলটি গত 5 তারিখের পর জামাত বিএনপিকে কঠিন টাফ টাইম দিয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপির মতো একটি দল যারা 3বার ক্ষমতায় ছিল, সেই দলটি জামাতের সাথে ন্যারেটিভ তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা খেলা হেরে গেছে। একটি বিশ্ববিদ্যালয় 5 তারিখের পর বিএনপি বা ছাত্রদল বিজয় লাভ করতে পারেনি, পক্ষান্তরে সবগুলো জামাত শিবির নিয়ে গেছে। জামাতের এই মাস্টার স্ট্রোকটি বোঝাতে পারেনি জামাত কি আসলে চাইছে চরমনায় থাকুক না চলে যায়। তারা বাইরে দেখাচ্ছে থাকুক, কিন্তু ভেতরে তাদের অনেক নেতা খুশি চলে গেলে। এই বিষয়গুলো নিয়ে আসলে ঠিক বুঝে উঠতে পারছি না জামাত কি চাইছে, জামাত চাইছে কি আর বলছে কি, এটাও বোঝা খুব কঠিন। তবে জামাতের আমির বা জামাতের নায়েবে আমির তারা বলেছেন তারা চাইছেন চরমনায় তাদের সাথে থাকুক এবং ইসলামী শক্তিগুলো একসাথে থাকুক। এখন আমরা সবশেষ যে কথাটি বলতে পারি, আগামী নির্বাচনে 226টি আসন যদি জামাত নেয়, অর্থাৎ চরমনায় আজকে যেটা বললাম ভেঙে যায় জামাত জোট থেকে, তাহলে 226টি আসন পাবে জামাত। এবং এই 226টি আসনে বিএনপি কড়া ফাইট দিতে হবে জামাতকে, কঠিন ফাইট দিতে হবে, কারণ জামাত তার আসনগুলোকে ধরে রাখার জন্য বিএনপিকে প্রত্যেকটা ক্ষেত্রে টাফ টাইম দেবে। এখন আমরা যদি ধরে নেই যে বিএনপি কেন্দ্র দখল নিয়ে নেবে প্রশাসনিকভাবে, এটাও পারবে না, কারণ প্রশাসনিকভাবে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির পাশাপাশি জামাত শিবিরও কঠিন জায়গায় বসে গেছে, যদিও জামাত শিবির সেখানে নিজেকে প্রকাশ করে না। ঠিক নির্বাচনের দিন হালচাল পাল্টে যাবে। সেনাবাহিনীর ক্ষেত্রে উপরস্থ অফিসারদের মধ্যে হয়তো জামাতিদের সংখ্যাটা একেবারে নাই বা কম, খুব কম, কিন্তু গুরুত্বপূর্ণ যারা নির্বাচনকে বাস্তবায়ন করবে বাংলাদেশে বা যারা মাঠে কাজ করবে, এদের মধ্যে জামাত প্রীতি একটা তৈরি হয়েছে 5 তারিখের পর। সেনাবাহিনীর মধ্যে অনেকেই ইদানিং জামাতকে পছন্দ করতে শুরু করেছেন। কারণটা কি, 5 তারিখের পর কিছু বড় দল ভুল করেছে, কিন্তু জামাতকে কৌশলে এগিয়েছে। তো এরা মনে করছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা ইসলামিক দলকে বেছে নেওয়া এবারের জন্য উচিত। আবার যখন তারেক রহমান বাংলাদেশে পা রেখেছেন, তখন হিসেবটা আবার একটু এলোমেলো হয়ে গেছে। কারণ তুমি জনপ্রিয় বিএনপি বা জিয়াউর রহমান বা বেগম জিয়ার সন্তান তারেক রহমান রাজনীতিতে বাংলাদেশে পা রাখায় আবারও বলা যাচ্ছে যে রাজনীতির পারদ ওঠানামা করছে। যতক্ষণ তারেক রহমান বাংলাদেশে আছেন বা অধিনায়কের ভূমিকায় আছেন বিএনপি, ততক্ষণ বলা যায় না কোন দিকে ঘুরবে আমাদের রাজনীতির পথ। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। জামায়াত এবং চরমনাই যে ফাটল দেখা দিয়েছে, তার শেষ আশাটা কি বলতে পারেন? তার শেষ আশাটা হলো, আমার দিক থেকে, আপনাদের দিক থেকে নতুন কিছু থাকলে বলতে পারেন। আল্লাহ এক মাথা দিছে মানুষকে এত সুন্দর করে ভাবনার জন্য, যে আপনার মাথা থেকে অসাধারণ চিন্তা চলে আসতে পারে। কিন্তু আমার চিন্তা হলো, ধরেন জামায়াত চরমনাইকে 40টি আসনে দিতে রাজি বা প্রার্থী ছাড় দিতে রাজি, নিজেদের প্রার্থী প্রত্যাহার করবে। সেই 40টি আসনে চরমনাই ভোট করুক, সেখানে জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে, হতে পারে না? তাহলে আর 100 আসনে কি হবে? চরমনাই তো আরো 100 আসন চায়, সেখানে চরমনাইও ভোট করুক, জামায়াতও ভোট করুক। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা কি একটা সুখবর হতে পারে না? এরকম একটা ঘটনা ঘটেছিল শাহজাহান চৌধুরী, কর্নেল অলির সাথে ভোট হয়েছিল, সেখানে অলিও ভোট করেছে, আবার শাহজাহান চৌধুরীও ভোট করেছেন। অথচ বিএনপি জামায়াতে তখন জোট, দীর্ঘমেয়াদী জোট, শক্ত জোট, ওই আসনে জোট ছিল না, উন্মুক্ত ছিল। এরকম হতে পারে। এখন ধরেন হামিদ হোসেন আজাদের আসন কক্সবাজার, সেখানে চরমনাইও চাইতেছে, নাহলে তারা জোটে থাকবে না, ঠিক আছে? সেই আসনে হামিদ আজাদও করুক জামায়াতের, চরমনাইও করুক, ওকে, হয়ে গেল। তারপরে খুলনা মিয়া গোলাম পরোয়ার আসনে গোলাম পরোয়ার করুক, জামায়াতের প্রার্থীও করুক, ব্যাস। আপনার কুমিল্লা 11 আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও করুক, জামায়াত প্রার্থীও করুক, তাহলে তো হয়ে যায়। তবে আশার কখনো ছাড়তে নাই, বিন্দু মাত্র যেখানে সম্ভাবনা আছে সেখানে থাকা উচিত, আশা করতে হবে।
মিথ্যা প্রতিশ্রুতি নয়, আল্লাহ তো সবকিছুই পারে। তবে প্রশ্ন হলো, নির্বাচন যদি না হয়, ধরেন এই জোট নিয়ে এত কিছু হলো, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নানান কর্মকাণ্ড করলো, এখন বিদ্রোহী প্রার্থীদেরকে অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশন থেকে পর্যন্ত নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তাদের প্রার্থীটা অবৈধ ঘোষণা করছে বিভিন্ন জেলার নির্বাচন কমিশন। এটা করছে কারা? বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে প্রভাব খাটিয়ে, অথবা বিএনপির কেন্দ্র থেকে মির্জা ফখরুলদের পক্ষ থেকে বা ফখরুলরা নিজেই ফোন করে ওই সকল প্রার্থীটা প্রত্যাহার করছে। এটা একটা অনিশ্চয়তা। তবে চূড়ান্তভাবে বলতে পারেন নির্বাচন কখন হবে না, কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে নির্বাচন হবে না। ধরেন মানুষের মধ্যে যে চিন্তা বিরাজমান, সাথে সাথে কিছুটা ভাসমান, সেটা কি? ধরেন জামায়াত ক্ষমতায় চলে আসবে, এই ভাবনা যদি বিএনপির নেতাদের মধ্যে একবার ঢুকে যায়, আসর করে বসে, সংক্রমণ করে বসে, সংক্রমিত হয়ে যায় যদি একবার বিএনপির ভিতরে, তাহলে নিশ্চিত ধরে রাখেন আর ইলেকশন হবে না, নির্ঘাত। এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। বুঝতে পারছেন? বিএনপি যদি বুঝতে পারে তারা হেরে যাবে, তাহলে যেমন ডাকসু নির্বাচন পেছানোর জন্য বিএনপি চেষ্টা করছে না আদালতের মাধ্যমে, কারণ কি? মনোবলের মধ্যে চির ধরেছে। যকসু নির্বাচন পিছাইছে না একবার, কারণ মনোবলের চির ধরেছে। এখন কোন মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দিল, কারণ কি? এখানে হেরে যেতে পারে ছাত্রদল অন্যগুলোর মতো। তো এটা যদি হেরে যায়, তাহলে ওটা হলো নির্বাচনের একবার কাছাকাছি সময়, ধরেন 25 জানুয়ারি ইলেকশন হবার কথা, একদম কাছাকাছি সময়। তাহলে নির্বাচনের মধ্যে প্রভাব পড়বে, তার 17 দিন পর নির্বাচন, 16 দিন পর নির্বাচন, জাতীয় নির্বাচন, সেখানে একটা বিশাল প্রভাব পড়তে পারে সেই অঞ্চলে, সিলেট অঞ্চলে পড়বেই, সারা বাংলাদেশে পড়বে। এই ভয় থেকে তারা বন্ধ করে দিয়েছে। এখন আপনি বলবেন না, সেই ভয় থেকে বন্ধ করে নাই। সেই ভয় থেকে যদি বন্ধ না করে, তাহলে 12 তারিখে কেন এই ঘোষণা আসলো জানুয়ারি মাসের? সাময়িক পরিস্থিতি যদি বিঘ্নিত হতো, ঘোলাটে হতো, আশঙ্কা থাকতো, তাহলে সেটা হতে পারতো ইলেকশনের 1-2 দিন আগে, যে আগামীকাল ইলেকশন, আজকে বড় একটা দুর্ঘটনা ঘটছে, না কালকে ইলেকশন করা সম্ভব না। সে কারণে যদি বন্ধ হতো, তাহলে বোঝা যেত সেটা পরিকল্পিত না, এমনিতে যে কোনো কারণে, আশঙ্কার কারণে, ভয়ের কারণে, আইন শৃঙ্খলার কারণে বন্ধ হয়েছে বা বন্ধ করা হয়েছে। যেমন যকসুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার কারণে বন্ধ করা হয়েছে, এটা হঠাৎ। ঠিক একইভাবে সেখানেও এটা হতে পারত 25 তারিখ ইলেকশন, 24 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 23 তারিখে কোনো প্রবলেম হয়েছে, বা 22 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 20 তারিখে কোনো প্রবলেম হয়েছে, এই কারণে বন্ধ করছে। কিন্তু 12 তারিখে, আগামী মাসের ধরেন 25 তারিখ ইলেকশন, 12 দিন আগে বন্ধ করার কারণ কি? এটা পরিকল্পিত, চিন্তা ভাবনা করে দেখেছে। সেখানে যদি আমরা হেরে যাই, হারবে নিশ্চিত তা না, যদি ছাত্রদল সেখানে হেরে যায়, তাহলে মানুষ আবার এটা মিডিয়াতে কথা বলবে, টকশোতে এটা নিয়ে আলাপ হবে, গ্রামের মানুষ শুনবে। এ কারণেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ইউনূস কি করবে? ইউনূসের কি হবে? নির্বাচন না হলে সবচেয়ে বেশি সমস্যা যে পড়বে সে হলো ডক্টর ইউনূস। বহুমুখী সমালোচনা হবে। এক, তিনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন নাই। 2 হলো এবং ইলেকশনের ডেট কোনোভাবে ফেল করে পাস হলেই দেশের ভিতরে যারা ভারতপন্থী টিম আছে, এরা ধীরে ধীরে পরিস্থিতি খারাপ করার জন্য মাঠে নামা শুরু করবে। তারা কারা? তারাই হলো বিভিন্ন পীর, ধর্মীয় গ্রুপ। এরাই কিন্তু ইন্ডিয়ার ইশারায় মাঠে নামবে। কেন? তখন ইন্ডিয়া বলবে দেশে তো বিভিন্ন পীরদেরকে কেন নামাবে, দেশে এই যে ইউনূস উগ্রতা কন্ট্রোল করতে পারে নাই, এটা বোঝাবার জন্য এদেরকে মাঠে নামাবে। এদের সাথে শেষে এসে চরমনায়ও যোগ দিতে পারে। মামুনুল হক 100% থাকবে, মামুনুল হক হুজুর থাকবে ওখানে। সব আন্দোলনে হুজুর কিন্তু গলা উঁচাইয়া বক্তব্য দিবে, একদম মানে পুরা